উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব দিতে হবে, নীতিমালা জারি। আজও শ্রমিক বিক্ষোভ, গুজব ছড়িয়ে শ্রমিক হত্যা, শ্রম উপদেষ্টা স্বৈরাচারপন্থী মালিকদের দুষছে বিএনপি। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যা, পাহাড়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি। বন্যার জন্য সংগৃহীত অর্থের ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪ জারি করা হয়েছে। এখন থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নীতিমালা জারি করা হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে হবে। কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল। তবে এবছর ৩০ নভেম্বরের মধ্যে তা দাখিল করতে বলা হয়েছে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক। গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদী শক্তি দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে পরিচিত করতে চেয়েছিল। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনব্যাপী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনার সমাপনীতে যুক্ত হন বিএনপি নেতারা। গণতন্ত্রের ভিত এখনো শক্তিশালী পূর্ণাঙ্গভাবে আমরা করতে পারি নাই। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম ওলামারা। তারা বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবেও পশ্চিমাদের কাছে পরিচিত করতে চেয়েছিল এই ফ্যাসিবাদী শক্তি। যারা বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে মৌলবাদী বলে প্রচার করে বিশ্বের সামনে তুলে ধরে, যারা একটি জাতির কলঙ্ক সৃষ্টি করতে চায়, তাদের উপরে আল্লাহ তাআলার গজব নাযিল। ৫ই আগস্টের পরে নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসাবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। বাস্তবতা হচ্ছে এই, তারা পুনরায় ব্যর্থ হচ্ছে। হাসিনার প্রেতাত্মাদেরকে এখনো ২ মাস, আগামী ৫ তারিখে শেষ হবে, অনুরোধ জানাবে বিতাড়িত করেন, নাহলে দেশে আরেকবার অশান্তি তারা সৃষ্টি করবে। এদিকে নয়াপল্টনে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি করছে পতিত স্বৈরাচারের দোসররা। পতিত স্বৈরাচারের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছেন এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে ঘটছে। ওরা এখন ঘাপটি মেরে থেকে নানাভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য, তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররাও চক্রান্ত করছে বলে অভিযোগ রিজভী আহমেদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার পর নির্বাচনী রোডম্যাপ দেওয়া যাবে, তার আগে রোডম্যাপ ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামী নভেম্বরের বিমস্টেকের বৈঠকে ইউনূস মোদির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান।
সারা পৃথিবী অবাক বিশ্ব জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে ২২টি সভা এবং ২৫টি দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের সফর বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এটার গুরুত্বটা আপনাদেরকে বুঝতে হবে অন্যভাবে। সেটা হলো যে গত ৩০ বছরে কিন্তু কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে বাইলেটারাল ভিজিট হয়নি। দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে অনেক, সেটা তো প্রতি বছরই সুযোগ থাকে ওই একটা রিসেপশন দেওয়া। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ পুনর্গঠনের পরিকল্পনা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা সহ বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ব নেতারা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করার পরই নির্বাচন দিতে চায় সরকার। ৬টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় ২-১ দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার হতে তখনই কিন্তু রোড ম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোড ম্যাপ ঠিক করতে পারছেন। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ওইটা তখন দেখতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫৮ সদস্যের প্রতিনিধি দলের সংক্ষিপ্ত সফরে আগামী ৪ অক্টোবর বাংলাদেশ আসছে। আগামী নভেম্বরে বিমস্টেক সম্মেলনে ইউনূস মোদির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। তবে ৭১-এর ইস্যুতে বাংলাদেশের কাছে পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সহজ হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন। পাকিস্তানের ব্যাপারে ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে ৭১ও থাকবে। দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু জাস্ট পুট ইট বিহাইন্ড। এরপরেও আমাদের মনে থাকবে, কিন্তু এটাকে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা যাতে না হয়, সেটার জন্য এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এখনও মামলা করার সিদ্ধান্ত হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চাইলে যে কোনো ব্যক্তি মামলা করতে পারেন। শেখ হাসিনাকে দেশে ফিরে আনার ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বন্যার্তদের সহায়তায় সংগ্রহ করা অর্থের মধ্যে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশকালে এ তথ্য জানান সংগঠনটির সমন্বয়করা। এ সময় তারা জানান, মোট উত্তোলন করা ১১,৬৯,৮৪,০০০ টাকার মধ্যে বন্যা দুর্গতদের জন্য ব্যয় করা হয়েছে ১,৭৮,৩৩,০০০ টাকা। দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ৯,৯১,৫১,০০০ টাকা। এর মধ্যে বাকি ১,৯১,০০০,০০০ টাকা উত্তরাঞ্চলের বন্যা কবলিতদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানান সমন্বয়করা। এ সময় তারা জানান, ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতার জন্য সময় নিয়ে অডিট রিপোর্ট তৈরি করা হয়েছে। তিনি অডিট অফিসার নিজেই বলেছেন 10 তারিখে তার নিকট যাওয়া হয়েছে, প্রায় 21 দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন। আমরা যদি আমাদের জায়গা থেকে 10 তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম, আমরা কিন্তু দিতে পারতাম। কথা উঠতো না কেন দেরি হয়েছে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি। অতীতে সরকার যেই ক্ষেত্রে যেই টাকা অ্যালট করেছে এবং ভবিষ্যতে যেই প্রজেক্টে যেই টাকা অ্যালট করবে, সেটিরও ঠিক একইভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন, যেভাবে আপনারা এই ত্রাণের জবাবদিহিতাটি নিশ্চিত করেছেন। নির্বাচনে কারচুপি ও ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ঘটনার প্রমাণ হওয়ায় বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালত। একই সাথে সাবেক মেয়র রেজাউল করিমকে অবৈধ বলে রায় দিয়েছে আদালত। আগামী 10 দিনের মধ্যে ডক্টর শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই আদেশ দেন। 2021 সালের 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মামলা করেন বিএনপি নেতা মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, বাদী প্রার্থী হিসেবে ওই নির্বাচনের ভোটের হিসাব চেয়েও পাননি। 3,69,248 ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিএনপি প্রার্থী শাহাদাত হোসেনের 52,489 ভোট দেখানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছে আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত তদন্ত কমিশনের সদস্যরা। সকালে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান কমিশনের সদস্যরা। 3 ঘণ্টারও বেশি সময় কার্যালয়ে অবস্থান করেন তারা। এ সময় গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি তাদের গোপন বন্দিশালা পরিদর্শন করেন কমিশনের সদস্যরা। পরিদর্শন শেষে কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক যাদের জোরপূর্বক অন্যায়ভাবে গুম করা হয়েছে তাদের প্রকৃত ঘটনা বের করতে কাজ করছে কমিশন। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করা হয়েছে বলে তিনি জানান। শেখ হাসিনার সময় গুম হওয়া পরিবারের সংগঠন মায়ের ডাকের প্রধান কার্যালয়ে তল্লাশি ও সংগঠনের প্রধান সঞ্জিদা ইসলাম তুলির ভাইকে অপহরণ ও পরে ছেড়ে দেওয়ার ঘটনার তদন্ত ও দায়ীদের বিচার চায় সংগঠনটি। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এমন দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তুলি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর এখনও আইনশৃঙ্খলা বাহিনী ওয়ারেন্ট ছাড়া কাউকে কেন তুলে নিয়ে যায়। সঞ্জিদা ইসলামের মা এবং আত্মীয়কে হেনস্থার অভিযোগ করেন তিনি। পরে সমন্বয়ক সার্জিস বলেন, ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের পরও এমন ঘটনা দুঃখজনক। আর সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এমন ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে। মায়ের ডাকের 3 দিনের আলটিমেটামের সঙ্গে একমত প্রকাশ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছে চেম্বার আদালত। একই সঙ্গে এই বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী 28 অক্টোবর দিন নির্ধারণ করেছে আদালত। বেক্সিমকো গ্রুপের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ এই আদেশ দেন। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক রিসিভার নিয়োগের প্রক্রিয়া সহ অন্যান্য কার্যক্রম ইতোমধ্যেই শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আর রিটকারী আইনজীবী জানান, রিসিভার নিয়োগের ফলে গ্রুপের কর্মচারীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। 19 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিকেলে লালমনিরহাট সদরের 2টি ইউনিয়নে 300 বন্যার্তদের মাঝে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দেন স্থানীয় বিএনপি নেতারা। সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বানভাসীরা। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি জরুরি সভায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় সবাইকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দেন তারেক রহমান। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 100-র বেশি মামলা করা হয়েছে বলে জানান বক্তারা। অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়। সরকারের রোষানলে বন্ধ করে দেয়া আমার দেশ পত্রিকা আবারও চালুর দাবি জানান বক্তারা। রুহুল আমিন গাজীর মতো নেতৃস্থানীয় সাংবাদিক নেতাকে স্বৈরাচার সরকার কারাগারে স্লো পয়জনিংয়ের মাধ্যমে সুকৌশলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এমন অভিযোগ করেছেন তার শোক সভায় আসা সহকর্মী ও পেশাজীবী নেতারা। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত নাগরিক শোক সভায় তারা বলেন, স্বৈরাচারীর দোসররা এখনও থামেনি। নাজিবুর রহমানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করা প্রখ্যাত সাংবাদিক ও পেশাজীবী নেতা রুহুল আমিন গাজীর স্মরণ সভায় তার সহকর্মীদের অভিযোগ, শেষ জীবনে স্বৈরাচার সরকারের প্রতিহিংসার শিকার ছিলেন তিনি। রুহুল আমিন গাজী অসুস্থ ছিলেন না, তাকে এই শিশু হত্যাকারী, গণহত্যাকারী সরকার জেলে নেওয়ার পর, বের হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার মধ্যে ছিলেন কিন্তু আর সুস্থ হতে পারেননি।
ওনার যে বর্ণিল জীবন সেই যে লড়াই সংগ্রামের যে ইতিহাস এবং ঐতিহ্য, সেটা যদি আমরা লিপিবদ্ধ করি তাহলে আমরা নিজেরা উপকৃত হব, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটা একটা উদাহরণ হয়ে থাকবে। শোকসভায় যোগ দিয়ে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, রুহুল আমিন গাজী ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রখ্যাত এই সাংবাদিকের আদর্শকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। কষ্ট হচ্ছে যে তিনি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন, কারাগারে 18 মাস, দীর্ঘদিন তাকে ডিভিশন দেওয়া হয়নি। হাইকোর্টে, নিম্ন আদালতে বারবার ধর্ণা দিয়েছি আমরা, কিন্তু তার ডিভিশন দেওয়া হয়নি। একেবারেই শেষের দিকে এসে খুব চ্যালেঞ্জ করে অ্যাপিল ডিভিশন থেকে তার ডিভিশনের আদেশটা নিতে হয়েছে। গাজী ভাই এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার কোনোই কারণ নাই, ওনাকে জাস্ট মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বিগত স্বৈরাচার। মাহমুদুর রহমানকে খুঁজে পান কিন্তু তাদেরকে খুঁজে পান না, এটা তো হবে না, এটা তো হবে না। তাদেরকে সব পাশে নিয়ে বসে আছেন। আর সানজিদুল ইসলাম সুমনের ভাইকে গতকালকে, এই আপনারা বলেন স্বাধীন, এই দেশে কালকে সুমনের ভাইকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। 3 ঘন্টা পরে যখন এটা নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে, তখন তাকে আবার বাসার সামনে ছেড়ে দিয়ে গেছে। এইটা তো স্বাধীনতা না। এ সময় কারাগারে থাকা দৈনিক আমার দেশের সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান বক্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে আলোচিত স্কুল ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যা মামলায় আব্দুল আল মামুন নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে 6 আসামিকে গ্রেফতার করা হলো। বিকেলে র্যাব 11 সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি মামুন দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। তিনি তাবলিগ জামাতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাচ্ছিলেন। গতকাল গভীর রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে মামুনকে আদালতে পাঠানো হয়। আগামী 6 অক্টোবর মামলার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এর আগে তকি হত্যা মামলায় গত 8 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত 5 আসামিকে গ্রেফতার করে র্যাব। এদের মধ্যে আসামি কাজল হাওলাদার 15 সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইস্পাহানি 4র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ 2024। সকালে রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে এর উদ্বোধন করা হয়। ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় টানা 4র্থবারের মতো এই আয়োজন করছে বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন। 4 দিনব্যাপী আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে দেশ বিদেশের নারী ও পুরুষ স্কোয়াশ খেলোয়াড়রা। 2টি আন্তর্জাতিক ও 1টি জাতীয় টুর্নামেন্ট। পিএসএ চ্যালেঞ্জ ট্যুর 3-এ বাংলাদেশের সেরা খেলোয়াড়রা খেলবেন ভারত, পাকিস্তান, মিশর, ইরান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের খেলোয়াড়দের সাথে। ইস্পাহানির সৌজন্যে 2021 সাল থেকে টুর্নামেন্টটি আয়োজন করে আসছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্মানিত করতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কার 2023। রাজধানীর এক 5 তারকা হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের সিইও ও এমডি এম জামাল উদ্দিন এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। কৃষি প্রযুক্তি সহ 5টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। সিলেটে আইএফআইসি ব্যাংকের 73তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। দুপুরে নগরীর জিন্দা বাজারে সোহির প্লাজার 2য় তলায় এই নতুন শাখার উদ্বোধন করা হয়। এ সময় কর্মকর্তারা জানান, সময়ের অগ্রযাত্রায় দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কে পরিণত হয়েছে আইএফআইসি ব্যাংক। সুদীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি এখন আমানতকারীদের আস্থার প্রতীক। এ সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক এম এ কাইয়ুম চৌধুরী, সিনিয়র কর্মকর্তা সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশের একমাত্র সঙ্গীত বিষয়ক পত্রিকা মাসিক সারগম 29 বছরে পদার্পণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত হয় অনুষ্ঠানটি। বলা হয়, একমাত্র সঙ্গীত বিষয়ভিত্তিক পত্রিকা 29 বছরে পদার্পণ এক বিরল ঘটনা। নানা প্রতিকূলতার ভিতরে 29 বছর ধরে এই প্রকাশনা অব্যাহত রাখার জন্য বক্তারা সারগম সম্পাদকের অকুণ্ঠ ভালোবাসা এবং প্রশংসা করেন। শুরুতে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন জনপ্রিয় শিল্পী খুরশিদ আলম,
সারগাম সাংস্কৃতিক দলের শিল্পী সহ অনেকেই। আগামী 3 অক্টোবর শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ উপলক্ষে দর্শকদের জন্য লাইভ ক্রিকেটের অভিজ্ঞতা নিশ্চিতে টি-20 বিশ্বকাপ ক্যাম্পেইন। এটি নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি। গুলশানে টাইগার্স ডেনে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ উপলক্ষে টফির চালু করা বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু ঘোষণা করা হয়। একই সাথে পুরুষ দলের সাফল্য উদযাপনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরুষ টি-20 বিশ্বকাপের সময় শুরু হওয়া ক্রিডাস ক্রিকেট ম্যানিয়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। জানানো হয় ক্রিকেট প্রেমীরা বিশ্বকাপের সকল মুহূর্ত লাইভ উপভোগ করতে পারবেন এবং এর পাশাপাশি কুইজে অংশ নিয়ে 10 জন বিজয়ী জিতে নিতে পারবেন দুবাই ভ্রমণের সুযোগ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। টানা 2 সেশনে বাড়ার পর মঙ্গলবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পর গাজার সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে তেলের বাজার। বার্তা সংস্থা রয়টার্স বলছে আগামী ডিসেম্বরের জন্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি 13 সেন্ট বেড়ে $71.83 উঠেছে। এছাড়া নভেম্বর মাসের চুক্তির জন্য মার্কিন বেঞ্চমার্ক WTI এর দাম ব্যারেল প্রতি 11 সেন্ট বেড়ে $68.28 উঠেছে। উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব দিতে হবে, নীতিমালা জারি। আজও শ্রমিক বিক্ষোভ, গুজব ছড়িয়ে শ্রমিক হত্যা, শ্রম উপদেষ্টা স্বৈরাচারপন্থী মালিকদের দুষছে বিএনপি। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যা, পাহাড়ে উত্তেজনা, 144 ধারা জারি। বন্যার জন্য সংগৃহীত অর্থের 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।